গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে যাবেন ফোরকান। পর্ব ৪। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডা থাকিস কি আমাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখবো আমি। এসে আমার মমকে বোঝা, মহিলা পাগল হয়ে গেছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে ব্রেনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে একটু বোঝা তুই, অনুরাগ। সাইবানের রুমটা 2 তলায়, অথচ সেখান থেকে নিচতলা অব্দি তার চিৎকার চেঁচামেচি আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বিতে বেপাত্তা সামিয়া সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আয়েশ করে পায়েস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়া ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। মা ছেলের মাঝে এই কেমন দূরতা। হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে সুগন্ধা অবশ্য একদম স্বাভাবিক। গুনগুন করতে করতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখনকার নিত্যদিনের ঘটনা। এমন সময় এই মেয়ের ঠোঁটে গান আসে কিভাবে? এবারে প্রত্যেকটা মানুষের একটা নমুনা। প্লিজ আয়, এখন আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখিস অনুরাগ, তুই যদি আজকে না আসিস তোর ফটো পোস্টার ছাপিয়ে আমি সারা শহরের দেওয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফতেজার থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় সাইবানের ছাদের দিকে চলে গিয়েছে। ঠাসঠুস শব্দ আসলেও এবার আর তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। সামিয়া ধীরে সুস্থে পায়েস শেষ করেছেন ততক্ষণে। ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় এসেছে। ঠিক তখনই নিজেকে আর রুখতে পারল না ইরাম। সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন, তবু বলতে বাধ্য হচ্ছি। তুমি অযৌক্তিক কথা বলছো, এমনটা সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? সাইবেনকে বিয়ে করাটা কেন সম্ভব নয়? সামিয়ার স্বাভাবিক এবং সুচারু দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করলো। তারপরও বলল, জি। প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়। উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তোর ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রামা হয়ে গেছে বলে? ইরাম এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন নয়। আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখছি। ঈদে কোরবানিতে আর কিছু না হোক টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে 2 টাকা ধরিয়ে দিলে এমনভাবে খুশি হতো যেন ওর হাতে আমি চাঁদ তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে এসেছি, এর বেশি কিছুদিন কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতন দেখিস? চটজলদি উত্তর করতে চাইল এরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারো না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা তার পুরনো আলাদিন নয়। ইরামের স্মৃতিতে সে আলাদিন আজও ছোটটি। মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা সুচালো 2টি দাঁত। কথায় কথায় স্মিথ হাসত। বয়সের তুলনায় বেশি বোঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সে আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে অনেকখানি অপরিচিত লাগছে ইরামের। তাই অসত্য জবাব সে নিজেই খালামণিকে দিতে পারল না। জানি না। ইরামের উত্তর শুনে সামিয়া মুচকে আসলেন। বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটাও মাথায় রাখ, আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবেচিন্তে করছি। সবর ভালোটাই ভাবছি, খারাপটা নয়। রইল বাকি সাইবান, ওকে দেখতে হয়তো ঘাটতারা বাদরের মতন লাগে, তবে মনটা অবুঝ না। সময় দে, বুঝিয়ে বলে ঠিক বুঝে যাবে। একটু থেমে তিনি আবার যুক্ত করলেন, তবে কাউকে আমি জোরাজুরি করব না। বিয়ে শাদীর ব্যাপার একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি, তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নেই, ভালো মতো চিন্তা কর। প্লিজ, যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে নয়। তোর মতন বোঝদার মেয়ে 2টা হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপর যদি মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে রাত হবে। আর ঘরটা মাঝে মাঝে ভূমিকম্পের মতো কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা সাইবানি, ভয় পাস না। ইজানকে দেখে রাখিস। নিজের কথা শেষ করে সামিয়া গট গট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে অপেক্ষা করছে তাকে হসপিটালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় থাও হয়ে থাকলেন। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে বুঝতে পারল না সে। সারাটা বিকাল ইরামের কাটলো ইজানের সঙ্গে রুমবন্দি হয়ে। সামিয়া যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বি শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে আবার 2টো বাইকও এসে হাজির হয়েছে, খুব সম্ভবত সাইবানের বন্ধুদের কেউ। তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চেয়ে তো গুরুতর একটা কাজ বাকি তার, সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে এরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষ দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে আর তাদের মাঝে কোনো ঘাপলা থাকবে না, এমনটা অসম্ভব।
তবে ইরামের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো ইজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবলো, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই 32 বছরের জীবনটায় সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখতো যদি তাতে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই 3টা মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই, সরকারি সম্পত্তি মনে করে সকলে। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনি এমনি সৃষ্টি করেনি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনোদিন চলতে পারবে একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এক নারী পুরুষের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছুই না। যদি ইরাম সাইবানকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙ্গুল তুলবে। তবে তার ইজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা, যা এখন খুবই দরকার ইরামের। তার নিজের ড্রামা, নিজের জীবনের সকল না পাওয়ার হিসাব কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, না হলে ফিরতে রাত হয় তার। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। ইরাম তখন টেবিলে বসেছিল, সুগন্ধ তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশ মতো ফল। ইজানকে দুলিয়ে যাচ্ছে সে, মাত্রই দুধ খেয়েছে। এখন ছেলেটা তার আবার ঘুমাবে, ঘুমু ঢুলমুলো করছে চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কুচুপু সোনাটা। ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলে তার ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাড়। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখল সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণতায় জ্বরে টইটুম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলায় সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে তার হাফ হাতা কালো টি শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফ হাতা হওয়ায় তার শক্তকরণের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্ট। টি শার্টের কাপড়ের বুকের ওপর চেপে বসেছে, ভাগ ভাগ করা পেশির গঠনে চোখ পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফা দৃষ্টি না ফেলে সে সরাসরি তাকালো সামিয়ার দিকে। হে ব্রো। সাইবানের কণ্ঠটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে। যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলো, বল ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে চল। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলাটা রুমের ভেতরে আড়াল হয়ে গেলেন। দরজায় ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়েই রইল। সামিয়ার পরনের শাড়ি কুচিটা খানিক ঢিলেঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথা শব্দ করে দরজাটা বন্ধ করায় সেটি ঠেস দিয়ে দাঁড়িয়েছে। 2 বাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জনকে দেখছে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরেছে, এখনো লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ভ্রুজোড়া তীব্র কুঞ্চিত সৃষ্টি হলো। বাম্বুতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাভ আলো জল জল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইউর প্রিটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যি বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেলেন সে। মম প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা নেই, কয়েক মাস আগে 25তম জন্মদিন পালন করেছি। ও, অনেক বড় হয়ে গেছিস। এতটাও বড় হয়নি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমায়। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি স্রেফ আমার বাড়ির বউ হিসেবে কাকে পছন্দ করছি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্পচম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অব্দি তোমার একটা কথা ফেরিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি নাকি? নিজের কপালে আঙুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন কষলে যে ভাতের তাওয়ার মতো ছ্যাদ করে ওঠে, সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত করে রাখছে, এই বেশি। বাড়ির বউ মাই ফুট, একটা 32 বছরের ডিভোর্সি মহিলা, সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। সাইবান আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতেই সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জনের এই কণ্ঠ তার বহু অচেনা, কালে ভদ্রে কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া আর মজার মুহূর্তে নেই, তিনি বাস্তবতায় আছেন।
মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুদ্ধ গায়ে কতরি হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো সাইবানের। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। একটা পর মেয়ে, যার এর আগে কখনো হদিস অব্দি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে, তার জন্য আজ সে নিজের মায়ের কাছে এভাবে কথা শুনেছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন ইরামকে এবারের বউ বানাতে যাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে দুই ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, দুই ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে ওই একটা মেয়ে। পরিবারের বড় মেয়ে কিনা, কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে, এটা তোর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু কাপড় চোপড় দিতে পারতাম ভাগ্নেদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অব্দি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যখের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনি কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে বসে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে দুইবার চিন্তা করলো না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনটা কত কষ্টের? সাইবার নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখে রাগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমালো না। ঠিক আছে মাম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাষাণ না, ওকে। তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না, মানা করছে কে? ইরাম বাবাকে ঘরে রাখবে রাখো, ওনার বাচ্চাকে পালবে পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব, কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়াকে এবার বেশ অসন্তুষ্টি মনে হলো। চ্যারিটি, কন্ট্রিবিউশন, কবে এত অধঃপতন হলো তোর? ছোটবেলায় এত ইরামাপু করতিস, জানিস না তার আত্মমর্যাদার কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলে সে হাত পেতে নেবে? মধ্যবিত্তকে আর কিছু আল্লাহ দিক বা না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতন অবস্থায়ও তারা হাত ও মুঠো করে ঠোঁট কামড়ে লড়ে যায়। ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, উপরন্তু ডিভোর্সি। খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজে সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। 32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? বসাবে, আরো বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে ধারাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠলো চারপাশ, ভয়ানক একটা শব্দ হলো। তাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ করলো ততক্ষণে। সাইবানের হাতের দেখায় শোপিস, দেয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলের সাক্ষাৎ ঝড়, ঝড়কে কাবু করা মুশকিল। আমি কোনোদিন ইরামবাবুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার, না 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 এবং না, নো নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র ওমেন। না পারতে সারিয়ার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজেরটা আর ইরামেরটা বুঝে নেব, ঠিক আছে? শুধু এরপর আর কোনোদিন আমার মুখ দেখে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, শুধু এটুকুই জেনে রাখিস। সাইবান হঠাৎ করে জমে গেল, ঝট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতন ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়তাও দেখলে সামিয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের, ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি শুনেছে, এরপর যেভাবে সাইবানের ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুয়েছে ইরাম। ছেলে ঘুমে থাকতে সে নিজেও লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো। উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরনো 20 টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটি তার অতি শখের, বাবা গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অব্দি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু ইজানের ঘুমন্ত ছোট্ট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলল,
হ্যাঁ আমি। আমাকে শুধু 2টো দিন থাকতে দেবে? কথা দিচ্ছি কোনো সমস্যা করব না। শুধু ইজানকে ডাক্তার দেখাবো আর নতুন মেস দেখে উঠে পড়বো। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ। ও, থ্যাঙ্কস। সত্যি? অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুর আগে চলে আসবো। ওকে, রাখছি। ফোনটা কেটে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরাম। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে কোনো ভালো শিশু বিশেষজ্ঞ সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে ডেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতে ইজাম থমকাতে বাধ্য হলো, কারণ ডাইনিং টেবিলে বসে আছে সাইবান স্বয়ং। ফিরল কখন? রাগ শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড়সড় একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু লিখছে ছেলেটা। অত্যন্ত মনোযোগী দৃষ্টি। হাতছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে। শার্ট ছিল যেটা ছুঁড়ে ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজব্যান্ড, প্রফেশনাল হাজব্যান্ড। আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান না একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা দাদি রানী 14 গোষ্ঠী পেলে পুষে দেবে? তবে হে রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতে বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আছি আমি। প্রফেশনাল হাজব্যান্ড, সাইবান আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে। প্রফেশনাল হাজব্যান্ড। এই প্রথমবারের মতো সদা শান্ত ইরামও আজকে না উঠে পারলে না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবান মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। এরম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছে দেয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ানের একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছলো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকচকে আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহার করতে হয় তবে ভালো মতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না। এগিয়ে গিয়ে খপ করে সাইবানের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেয়াল থেকে ছেড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলো সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে হাত ধরে রাখা হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি, চলে যাচ্ছি, শান্তিতে থাকো তুমি। তবু জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দৃষ্টি কণ্ঠস্বরে সাইবানের চেহারা অদ্ভুত করে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দীপ্ত গলায় বলল সে, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ এরকম অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকম কেভিংস উঠছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজবেন্ডের।